আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমরা জ্যামিতির খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট বৃত্ত নিয়ে আলোচনা করব। এই বৃত্ত নিয়ে কিন্তু আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন ভিডিও দিতে। তো আজকে আমি বৃত্ত সম্পর্কে বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে যে কোশ্চেন গুলো আসছে সেগুলোর অনেকগুলোই সহজ থাকে, আবার অনেকগুলো অনেক কঠিন থাকে। দুই টাইপেরই কোশ্চেন আমরা পুরোপুরি আজকে আমরা সলভ করব, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সিলেক্ট করে আজকে আমরা সলভ করব। তো আসেন আমরা শুরু করি। এই বৃত্ত থেকে বৃত্ত থেকে আমরা যদি বলি, প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতেছি এখানে সবচেয়ে সহজ কোশ্চেন এটা। এই কোশ্চেনটার অ্যান্সারটা আপনারা সবাই আগে দিয়ে দেন, তারপরে আমি অ্যান্সারটা লিখছি। যে বৃত্ত থেকে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? একটা যদি বৃত্ত থাকে, সেটার এই এই একেবারে মিডিলে থাকে হচ্ছে একটা কেন্দ্র, আর পরিধি মানে এই যে বাইরের যে দাগটা, এটা হচ্ছে পরিধি। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি এই এই যে একটা দাগ দেই, এই দূরত্বটা যদি বলি, এই দূরত্বটাকে কি বলে? আমরা সবাই জানি যে এই দূরত্বটা হচ্ছে কি, এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। হ্যাঁ, তো এই দূরত্বটার নাম হচ্ছে ব্যাসার্ধ, তার মানে খ নাম্বারটা হবে অ্যান্সার। তাহলে এখানকার কোনটা কি একটু আমি বলে দিই, যে এক পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে দূরত্ব, এটা হচ্ছে জ্যা, এটাকে বলবো আমরা জ্যা। আর এই জ্যাটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে দূরত্বটা আছে, সেটা সেটা যদি কেন্দ্রগামী হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাস। এবং এই ব্যাসের অর্ধেকটাই হচ্ছে ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে যে যে কোনো পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাই হচ্ছে ব্যাসার্ধ। আর পরিধি তো এই বাইরেরটা, বাইরেরটা হচ্ছে পরিধি। তো এই জিনিসগুলা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, এবং আমরা ছোটবেলা থেকে এগুলো আমরা জানি, একেবারে ছোটদের কোশ্চেন। আচ্ছা, এবার বলেছে যে অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি। এটা সম্পর্কেও সবার ধারণা আছে, আমি জানি যে সবাই পারার কথা। অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি? অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? মনে করেন আমি আমি যদি একটা, আচ্ছা, আমি আমি একটা বৃত্ত আঁকি, বৃত্ত এঁকে আমি বুঝাই দিই। মনে করেন আপনার কাছে একটা বৃত্ত আছে, এটা একটা বৃত্ত। এই বৃত্তটার আমি যদি একটা ব্যাস আঁকি, ব্যাস আঁকলে জিনিসটা হবে এরকম, এটা একটা ব্যাস। এই ব্যাসটা এই ব্যাসটা এই ব্যাসটার দুই প্রান্তে, এই প্রান্ত থেকে এই প্রান্ত, যে কোনো বৃত্তের পরিধি, মানে বৃত্তের পরিধিতে যে কোণটা উৎপন্ন করবে, সেই কোণটা এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় যে কোণটা উৎপন্ন করে, এটাকেই বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। এটাকে কেন অর্ধবৃত্তস্থ কোণ বলে? মানে এইটা কিন্তু বৃত্তটাকে, এই যে অর্ধেক বৃত্ত, এই যে অর্ধেক বৃত্ত যদি আমরা চিন্তা করি, এইটার জন্য আসলে এই কোণটা তৈরি হয়েছে, মানে এই পাশেরটার কোনো আসলে কাজ নাই, সেজন্য এটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। এই অর্ধবৃত্তস্থ কোণটা বলতে বোঝায় যে ব্যাসের দুই প্রান্তে এই দ্বারা এই যে মানে যে কোনো পরিধিতে উৎপন্ন কোণ, তা পরিধির মধ্যে যে কোণটা উৎপন্ন হয় সেটা অবশ্যই কি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এটার পিছনে রিজন আছে, এটার পিছনে রিজনটা খুবই সহজ। যে আমরা একটা একটা জিনিস সম্পর্কে জানার কথা, যে আমরা জানি আর কি, যে একটা বৃত্তের কেন্দ্রে কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন করে, একই চাপের উপর দণ্ডায়মান, মানে করেন এই দুইটা পয়েন্ট থেকে আমি যদি কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করি, এবং এই দুইটা পয়েন্ট থেকে আমি যদি একটা বৃত্তের মধ্যে যদি কোনো কোণ উৎপন্ন করি, এই দুইটা কোণের মধ্যে একটা রিলেশন আছে। সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের মানটা বৃত্তস্থ কোণের ডাবল হয়, মানে এইটা দ্বিগুণ হয়, এটা এটা অর্ধেক হয়। মানে বৃত্তস্থ কোণটা অর্ধেক হয় আর কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ হয়। তো এটা হচ্ছে রিলেশন। তাহলে এটা যদি ডাবল হয়, এটা যদি অর্ধেক হয়, তাহলে দেখুন এইখানে আমরা যখন এই দুই প্রান্ত নিয়েছি, তাহলে এইটা যদি আমি এই জায়গায় কেন্দ্রের সাথে যোগ করি, এটা তো একটা সরলরেখা হয়েছে। তার মানে এখানে কেন্দ্রস্থ কোণ কিন্তু হয়েছে 180 ডিগ্রি। তার মানে বৃত্তস্থ কোণ যদি তার অর্ধেক চিন্তা করি, তাহলে অবশ্যই এটা 90 ডিগ্রি হবে। তো এভাবে করেও চিন্তা করা যায়। তো ঠিক আছে, আপনারা বুঝে গেছেন। আসল কথা হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এরপরের কোশ্চেনটা, একটা বৃত্তের ব্যাস যদি 3 গুণ করা হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত গুণ হবে? দুইবার বিসিএস পরীক্ষায় এসছে, যে খুবই সহজ কোশ্চেন। আমরা আমি যদি আপনাকে বলি, প্রথমে একটা কথা আগে আমি আপনাকে জিজ্ঞেস করি, যদি একটা কোনো বৃত্তের ব্যাসার্ধকে আমি যদি দ্বিগুণ করি বা 3 গুণ করি, তাহলে ব্যাস কত গুণ হবে? অ্যান্সার হচ্ছে ব্যাসার্ধ 3 গুণ করলে কিন্তু ব্যাসও 3 গুণই হবে। এটা কি বুঝেছেন? যেমন আমি যদি বলি একটা বৃত্তের ব্যাস হচ্ছে, ধরেন ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে ব্যাস হচ্ছে 8। এখন এইটার চিন্তা করেন যে এইটার যদি আপনি 3 গুণ করেন,
তার মানে ব্যাসার্ধকে যদি আপনি 3 গুণ করেন, 3 গুণ করলে আমার হলো 12 মনে করেন, তাহলে এইটা কয় গুণ হবে? তাহলে জানেন যে 12 যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস হবে মানে 24, 12 দুগুণে 24 হবে। এটাও কিন্তু 3 গুণই হচ্ছে, মানে ব্যাসার্ধ যত গুণ করা হয় ব্যাসও তত গুণই হবে। এটা খুব স্বাভাবিক একটা মানে সিস্টেম, এটা অনেকে বুঝতে চেষ্টা করে না। তাহলে এখানে ব্যাসার্ধ থাকা আর ব্যাস থাকা একই কথা, মানে ব্যাস থাকা এবং ব্যাসার্ধ থাকা একই কথা। ওকে, একটা বৃত্তের যদি ক্ষেত্রফলের কথা চিন্তা করি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আমি যদি বলি যে ব্যাস বা ব্যাসার্ধ, এখানে যদি ব্যাসের কথা বলেছে, কিন্তু আমি জানি যে ব্যাস 3 গুণ মানে ব্যাসার্ধও 3 গুণ। তাহলে ব্যাস 3 গুণ মানে যদি ব্যাসার্ধও 3 গুণ হয়, তাহলে যেহেতু ক্ষেত্রফলটা এই ব্যাসার্ধের স্কোয়ারের সমানুপাতিক, মানে এটা তো একটা ধ্রুবক সংখ্যা, মানে সমানুপাতিক যদি ধরি, তার মানে এইটা 3 গুণ হলে 3-এর উপর স্কোয়ার মানে আসলে 9 গুণ হবে, তাই না? তার মানে ক্ষেত্রফলটা হবে 9 গুণ। যেহেতু ব্যাসার্ধের উপর স্কোয়ার দিলে আসলে আমরা ক্ষেত্রফল পাই। গুণের কথা বলেছে কত গুণ, এটা যেহেতু এটার স্কোয়ার অনুপাতে পরিবর্তিত হয়, তার মানে 3-এর স্কোয়ার মানে 9 গুণ হবে। তো খুবই সহজ কোশ্চেন, এটা না পারার কিছু নাই। এরপরের কোশ্চেনটা হচ্ছে আবার ব্যাসের অনুপাত দেওয়া আছে, ব্যাসের অনুপাত দেওয়া থাকে আর ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে, একই কথা। এবং ব্যাসের অনুপাত দেওয়া আছে 4:5, এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো ব্যাসের অনুপাত যদি 4:5 হয়, তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে, আমরা জানি যে ব্যাস আর ব্যাসার্ধ একই কথাই, মানে অনুপাতের বেলা একই কথাই, কারণ ব্যাসকে আপনি যত গুণ করবেন ব্যাসার্ধকেও তত গুণই করতে হয়। সেজন্য যদিও ব্যাস হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, সরি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের হচ্ছে দ্বিগুণ, কিন্তু অনুপাতের বেলা কিন্তু সেম হয়ে যায়, ব্যাসের অনুপাত এবং ব্যাসার্ধের অনুপাত কিন্তু সেম। তো আমরা যদি বলি যে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে, সেখান থেকে ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। আমরা জানি এ ইকুয়াল মানে এরিয়া ইকুয়াল হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে স্কোয়ার অনুপাতে পরিবর্তিত হবে। তার মানে 4-এর স্কোয়ার হচ্ছে 16, 5-এর স্কোয়ার হচ্ছে 25, তার মানে অনুপাতটা হবে 16:25। ঠিক আছে, আপনাদেরকে আমি সময় দিচ্ছি, আপনারা অ্যান্সার দিবেন, এটার জন্য সময় দিচ্ছি, আপনারা কমেন্টে অ্যান্সার দিন এই কোশ্চেন গুলার। আচ্ছা, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 10% কমানো হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট কমবে? এই টাইপের কোশ্চেন আমি অনেকবার করিয়েছি, যে বৃত্তের ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ নাই, তো আমরা একটা যে সূত্র অ্যাপ্লাই করি, যে বাড়া বা কমার পার্সেন্টেজ বাড়া বা কমার ক্ষেত্রে a প্লাস বি প্লাস এবি বাই 100, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রেও যেই সূত্র, বর্গের ক্ষেত্রেও যেই সূত্র, আমাদের মানে যে কোনো রম্বসের ক্ষেত্রেও যেই সূত্র, এটা বৃত্তের ক্ষেত্রেও একই সূত্র। কিন্তু বৃত্তে যেহেতু শুধুমাত্র ব্যাসার্ধ আছে, তাই আমরা মনে করব যে এ আর বি এর মানটা সমান। যেহেতু 10% কমেছে, তার মানে এ এর মান এবং বি এর মান হচ্ছে -10, -10 যখন কমবে তখন মাইনাস, যখন বাড়বে তখন প্লাস। এটা নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, তো এটা আপনারা দেখতে পারেন। তার মানে এ এর মান হচ্ছে -10, বি এর মানও হচ্ছে -10, এ এর মান -10 আর বি এর মানও যদি -10 এটা ধরি, বাই হচ্ছে 100 আমরা বসাই দিই। 10 আর এই যে এই দুটো শূন্য কেটে গেল, -10 আর -10 মিলে -20, কিন্তু এই -1 আর -1 মিলে মানে ইনটু করলে +1 হবে, তাহলে -20 + 1, তার মানে -19। আমরা জানি যে এই যে মাইনাসটা যে আসলো, এটা দেখে আমরা কি বুঝবো? এটা দেখে যেই জিনিসটা বুঝবো সেটা হচ্ছে মাইনাস মানে হচ্ছে কমেছে। কতটুকু কমেছে? অ্যান্সার হচ্ছে 19% কমেছে। তার মানে কত পার্সেন্ট কমবে? অ্যান্সার হচ্ছে 19% কমবে। খুবই সহজ, কিন্তু এইভাবে করে কিন্তু আপনি ইজিলি সব টাইপের কোশ্চেনের অ্যান্সার করতে পারেন। মানে এই যে এই রিলেটেড কোশ্চেন গুলা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট বেড়েছে, প্রস্থ এত পার্সেন্ট কমেছে, তাহলে মোটের উপর কত পার্সেন্ট বাড়বে বা কমবে, এই রিলেটেড আমার অনেকগুলো ভিডিও দেয়া আছে। তো আসেন এর পরের কোশ্চেন। একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের মান 40 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের মান কত? আমরা জানি যে পরিধিস্থ কোণ মানে পরিধিতে যে কোণ উৎপন্ন করে, কেন্দ্রে তার ডাবল কোণ উৎপন্ন করবে, তার মানে 40 দ্বিগুণী 80 ডিগ্রি হবে অ্যান্সার। ঠিক আছে, তো এটা খুবই সহজ কোশ্চেন ছিল। এর পরের কোশ্চেনে চলে যাই। ওকে, এই টাইপের কোশ্চেন গুলো আমরা একটু দেখবো, যে এটাও দুইবার আসছে, যে 43 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? ওকে, কোশ্চেনটা কি দিয়েছে আমরা একটু দেখি, যে একটা বৃত্ত আছে, সেই বৃত্তটার 13 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধের, ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে বলছে বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র ধরলাম ও কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে জ্যায়ের দৈর্ঘ্য, মানে একটা জ্যা আছে, জ্যা মানে তো এরকম, এইটা দূরত্ব, মানে কেন্দ্র থেকে এই জ্যাটার দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। আমাকে বের করতে বলেছে, যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে, আমি যদি বলি এবি হচ্ছে জ্যা, এই জ্যাটার
দৈর্ঘ্য কত। তো এইখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে দূরত্বটা দেওয়া আছে, মানে ওডি এর মানটা দেওয়া আছে, এবং দূরত্ব বলতে লম্ব দূরত্ব বোঝায়, মানে জ্যায়ের উপরে যদি আমি কেন্দ্র থেকে লম্ব আঁকি তাহলে যে দূরত্ব সেটাই আসলে দূরত্ব দেওয়া আছে, সেই দূরত্বটা হচ্ছে 5 সেন্টিমিটার। আবার এইখানে আমাদের যে এই যে ব্যাসার্ধটা যে দেওয়া আছে, এই ব্যাসার্ধটার মান দেওয়া আছে হচ্ছে 13 সেন্টিমিটার। তো এইখানে থেকে যদি আমি এইটুক বাহুর দৈর্ঘ্য যদি বের করতে চাই, তো আমি একটা আপনাদেরকে রেশিও শিখিয়েছিলাম, এর আগের ভিডিওতেও শিখিয়েছি, তার 2 ভিডিও আগে, এটা তো 4 নাম্বার ভিডিও জ্যামিতির প্রথম ভিডিও থেকেই, দ্বিতীয় ভিডিও থেকে আমি একটা রেশিও শিখাচ্ছি। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে যদি অতিভুজের মান 13 হয়, একটা বাহু 5 হলে আরেকটা বাহু অবশ্যই 12 হবে। এভাবে চিন্তা করতে পারেন। অথবা আপনি যদি এডি এর মান বের করতে চান, যেহেতু সমকোণী ত্রিভুজ, এডি স্কয়ার সমান হবে অতিভুজের উপর স্কয়ার মানে 13 স্কয়ার মাইনাস একটা বাহুর উপর স্কয়ার। তাহলে 13 এর উপর স্কয়ার মানে 169, আর 5 এর উপর স্কয়ার মানে 25, বিয়োগ করলে আসবে 144। তার মানে এডি, মানে এটা তো সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এডি এর মান হবে হচ্ছে √144 মানে 12, কারণ 12 এর স্কয়ার করলে 144 পাওয়া যায়। এডি এর মান 12 পাওয়া গেল, কিন্তু এডি তো চাওয়া হয়নি, পুরা জ্যাটাকে চাওয়া হয়েছে। আমরা জানি যে কেন্দ্র হতে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান 2 ভাগে ভাগ করে, মানে এডি যা কথা বিডিও তাই কথা। তার মানে এবি এর মান হবে এডি এর দ্বিগুণ, এডি এর দ্বিগুণ মানে 12 দুগুণে 24 হবে অ্যান্সার। তো এভাবে করে খুবই সহজে আমরা অ্যান্সার করতে পারবো। যদি না বুঝে থাকেন এটা আরেকবার দেখে নিবেন, আরেকবার দেখে নিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। যদিও সহজ ছিল, তারপরে দেখে নিবেন আর কি, কারণ এটা তো পোস্ট করাই থাকবে, এটা বারবার করে দেখলে আপনাদের জিনিসগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলেছে একটা বৃত্তের কেন্দ্র থেকে একটা বৃত্ত আছে, এই বৃত্তটার কেন্দ্র থেকে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যায়ের উপর। আচ্ছা, এবার জ্যায়ের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার, জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এটার এটার ব্যাসের মান বের করতে বলছে, মানে ওডি এর মান এবার দেওয়া আছে আর এবি এর মানও দেওয়া আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে এবি এর মান দেওয়া আছে, এটা যেহেতু জ্যা থেকে এই কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকা হয়েছে, সেটার মান 5, তাহলে জ্যায়ের উপর লম্ব তো একে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে এই দুইটাই হচ্ছে 12 তে ভাগ হয়ে যাবে, মানে এটাও হবে 12, এই পাশেরটা হবে 12। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 5, মানে দুইটা বাহু দেওয়া আছে, আর এখান থেকে অতিভুজ বের করতে হবে। সহজ কথা হচ্ছে 12 আর 5 হলে আমরা জানি অতিভুজের মান অবশ্যই 13 হবে। বুঝা গেছে? কারণ ওএ স্কয়ার সমান হচ্ছে কি ওডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান এটা বাহুর উপর স্কয়ার প্লাস এটা বাহুর উপর স্কয়ার। তাহলে ওডি স্কয়ারের মান 5 স্কয়ার, তার মানে এটা হচ্ছে 12 স্কয়ার, মানে হচ্ছে 25 প্লাস 12 এর উপর স্কয়ার মানে 144, মানে 169 আসে। এখান থেকে ওএ এর মান আসবে √169 মানে 13। তাহলে এইখান থেকে আমরা 13 পেয়ে যাই, এমনিতেও 13, আমি তো ডিরেক্টলি রেশিও মুখস্থ করতে বলেছিলাম, সেখান থেকে আপনি 13 পেয়ে যাবেন। তো এইভাবে করে খুব সহজে এটা অ্যান্সার করা যাচ্ছে, এবং এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এইবার এই কোশ্চেনটা হচ্ছে যে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের 7 সেন্টিমিটার বিশিষ্ট একটা বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে একটা বৃত্ত আছে, এই বৃত্তের মধ্যে একটা বর্গও আছে, এই বৃত্তটার মধ্যে যদি আমরা একটা বর্গ চিন্তা করি, এই অন্তর্লিখিত বর্গ, এই বর্গটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, বৃত্তের যে ব্যাসার্ধটা সেটা আছে 7। তো আমি একটা কথা বলে দেই, সেটা হচ্ছে এই বৃত্তের যে অন্তর্লিখিত যদি বর্গ থাকে, এই বর্গটার যে কর্ণটা আছে, এই কর্ণটাই হচ্ছে এই এই বৃত্তের হচ্ছে ব্যাস, কর্ণটাই হচ্ছে বৃত্তের ব্যাস, এটা আমরা মনে রাখবো। দেখেও বোঝা যাচ্ছে তাই না? এই এই বৃত্ত, এই যে আমি যে বর্গটা এঁকেছি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে যে বর্গটা এঁকেছি, সেটার যে কর্ণ আছে, সেই কর্ণটাই হচ্ছে এই বৃত্তের হচ্ছে ব্যাস। তাহলে এখানে যে ব্যাসার্ধ বলছে 7, ব্যাসার্ধ যেহেতু 7 বলেছে, তাহলে কর্ণ কি হবে? মানে দেখেন, এই বৃত্তটার ব্যাসার্ধ বলেছে হচ্ছে 7, তার মানে ব্যাস কি? ব্যাস হবে 14, তার মানে 14 হবে হচ্ছে ব্যাসার্ধ, মানে এই 7 বলছে ব্যাসার্ধ, তার মানে ব্যাস হবে হচ্ছে 14, তাহলে 14 হবে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আর কর্ণের দৈর্ঘ্য থেকে বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা, এটা আমি গতদিন অনেকবার বলেছি, মনে আছে আপনাদের? সেটা হচ্ছে কর্ণের উপর স্কোয়ার করে দিবেন, বাই 2 করে দিলেই অ্যান্সার চলে আসবে। কর্ণ মানে কি? 114, 14 উপর স্কোয়ার বাই 2, 14 স্কোয়ার মানে হচ্ছে 196, একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে 98, তার মানে 98 বর্গ
সেমি, তার মানে ক নাম্বারটা অ্যান্সার হবে। তো এভাবে করে খুব সহজেই পাবো। প্রথমেই আমরা এই বৃত্তটার ব্যাসার্ধ পেয়েছি, সেখান থেকে ব্যাস বের করব। এই ব্যাসটাই হচ্ছে এই বর্গটার কর্ণ, আর বর্গের কর্ণ থেকে আমরা ক্ষেত্রফল বের করার সহজ সূত্র হচ্ছে কর্ণের উপর স্কোয়ার করে 2 ভাগ করে দেব। কর্ণের উপর স্কোয়ার মানে হচ্ছে 14 এর উপর স্কোয়ার মানে 196, মানে 14 আর 14 গুণ করলে আর কি 196 আসবে, আর তাকে 2 দিয়ে ভাগ করলে 98 চলে আসবে। সহজ না? তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার খুবই চান্স আছে, আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। দেখেন এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে একটা বৃত্তস্থ বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। একটা বৃত্তস্থ বর্গ আছে, একটা বৃত্তস্থ বর্গ, আচ্ছা বৃত্তটা আগে আঁকি। হ্যাঁ, একটা বৃত্তস্থ বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলা আছে 2 সেন্টিমিটার করে। তার মানে এটাও 2, এগুলো সবগুলাই হচ্ছে 2 করে করে আছে। তাহলে বলছে যে বৃত্তটার ক্ষেত্রফল কত। তাহলে এই এই যে বর্গটার প্রতি বাহুর দৈর্ঘ্য যদি 2 হয়, আমরা জানি এইটার কর্ণ আমরা জানি যে বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। এটাও গতদিন আমি পড়িয়েছি। তার মানে সেখান থেকে a√2 যদি বলি, তাহলে মানে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2√2, মানে 2√2। তাহলে 2√2 হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আর কর্ণ একটা বৃত্তস্থ বর্গের মধ্যে যে কর্ণটা থাকে, এই কর্ণটাই কিন্তু এই বৃত্তটার ব্যাসার্ধ। এই বৃত্তটার ব্যাস আর কি, বৃত্তটার ব্যাসটাই তো কর্ণ হয়, এর আগের বার আমরা বুঝলাম। সেখান থেকে আমি ব্যাসার্ধ যদি বের করি, সেই ব্যাসার্ধটা হবে অর্ধেক। অর্ধেক মানে 2√2 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে √2 আসে ব্যাসার্ধ। সেখান থেকে আমরা যদি বলি যে ক্ষেত্রফল কত, অ্যান্সার হচ্ছে পাই আর স্কোয়ার। পাই ইন্টু √2 এর উপর যদি স্কোয়ার দিই, √2 এর উপর স্কোয়ার দিলে 2 আসে, তার মানে 2 পাই অ্যান্সার হবে। অ্যান্সার হবে 2 পাই। আমরা জানি যে কোনো বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, পাই দিয়ে ব্যাসার্ধের উপর স্কোয়ার। এটা তো ব্যাস 2√2, কিন্তু ব্যাসার্ধ হবে অর্ধেক। অর্ধেক মানে কি 2√2 কে 2 দিয়ে ভাগ করলে √2 আসে। তাই মানে আর এর মান হচ্ছে √2, √2 এর উপরে স্কোয়ার করলে রুট আর 2 তো কাটা যায়, মানে হচ্ছে 2 থাকে। রুট আর স্কোয়ার যদি কেটে দিই তাহলে 2 থাকে, আর এখানে পাই আছে, তারপরে টয়েস পাই হবে অ্যান্সার। তো আমরা বুঝে গেছি। আসেন আমরা এর পরের কোশ্চেনে চলে আসি। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা মানে আমি বলেছি না কিছু কিছু কোশ্চেন কঠিন, কিছু কিছু কোশ্চেন সহজ। এই যে এর আগের কোশ্চেনগুলো একটু টাফ ছিল, কিন্তু এই কোশ্চেনটা আসলে একটু ভালোই টাফ। মানে অনেকেই না পারার অনেক কারণ আছে। এটা 35তম বিসিএস পরীক্ষায় আসছে। বলছে যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ বর্গের 4টি বাহু এবং হচ্ছে বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এটাতে যেই কাজটা করতে বলছে সেটা হচ্ছে একটা বর্গ আছে, এটা হচ্ছে বৃত্তস্থ বর্গ। এইটা এই দুইটা দ্বারা যে আবদ্ধ যে ক্ষেত্রটা আছে, মানে এই যে এইটা একটু এইটুক, এই যে আবদ্ধ যে ক্ষেত্রটা আছে, এটা ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। এটা ক্ষেত্রফল আপনি কিভাবে নির্ণয় করবেন? সেটা হচ্ছে আগে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবেন, সেটা থেকে যদি আমি এই এই যে এই বর্গের ক্ষেত্রফলটা মাইনাস করে দিই, তাহলেই পেয়ে যাব। সহজ কিন্তু, তাই না? দেখেন পুরা বৃত্তটার ক্ষেত্রফল মানে তো পুরাটা থাকবে, আর সেখান থেকে বর্গের ক্ষেত্রফল মানে ভিতরেরটা থাকবে, তাহলে মাইনাস করে দিলে কি এই বাইরের টুকু শুধু থাকবে। তাহলে প্রথমে আমি বৃত্তের ক্ষেত্রফল যদি বলি, এখানে কি বলছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে বৃত্তটার ক্ষেত্রফল যদি বলি, বৃত্তের ক্ষেত্রফল আসবে হচ্ছে পাই আর স্কোয়ার, পাই ইন্টু 2 এর উপর স্কোয়ার। তার মানে আর মানে যেহেতু ব্যাসার্ধ 2 দেওয়া আছে, তার মানে 4 পাই। তার মানে 4 পাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ওকে, এখন আমাদের বর্গের ক্ষেত্রফল দরকার। তাহলে বৃত্তের যেহেতু ব্যাসার্ধ 2 দেওয়া আছে, তাহলে ব্যাস কত, বৃত্তটার ব্যাস কত? 2 দুগুণে 4, 4 হচ্ছে ব্যাস, এবং 4ই তাহলে কর্ণটা হচ্ছে 4। তাহলে এখন যদি আমি বলি বর্গের ক্ষেত্রফল, বর্গটার ক্ষেত্রফল যদি বলি, তাহলে আমরা কি জানি যে কর্ণের উপর স্কোয়ার, কর্ণ ছিল হচ্ছে, দেখেন এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 2, তার মানে ব্যাস হচ্ছে 4, 4ই হচ্ছে কর্ণ। তার মানে 4 এর উপর স্কোয়ার বাই 2, কর্ণের উপর স্কোয়ার বাই 2 হবে ওই বর্গটার ক্ষেত্রফল। তার মানে 16, 16 বাই 2 মানে 8। তার মানে বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে 4 পাই, আর এই বর্গটার ক্ষেত্রফল হচ্ছে 8। তাহলে 4 পাই থেকে 8 বিয়োগ করলেই আমি আসলে এই যে বাহিরের এই যে এইটুক এরিয়ার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 4 পাই মাইনাস 8, এটা হবে অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা এটা বারবার প্র্যাকটিস করতে হবে। এই কোশ্চেনটা পারলে কিন্তু অনেক টাইপের কোশ্চেন আপনারা পারতেছেন আর কি, এটা বোঝা আছে। তো এটা এটা বারবার প্র্যাকটিস করবেন। আচ্ছা, একটি গাড়ির চাকা প্রতি সেকেন্ডে 90 বার ঘুরে। এটি গাড়ির চাকা প্রতি সেকেন্ডে 90 বার ঘুরে, প্রতি মিনিটে 90 বার ঘুরে। আর প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে? সহজ কথা, যে প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ড, তার মানে 60 সেকেন্ডে হচ্ছে 90 বার ঘুরে।
তাহলে একবার যখন পুরাটা ঘুরে, আমরা আমরা যদি চিন্তা করি যে প্রতি মিনিটে 90 বার ঘুরে, তাহলে আমরা কি চিন্তা করতে পারি যে এটা ঘুরে হচ্ছে প্রতি মিনিটে হচ্ছে 90 বার, মানে 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে 90 বার। তাহলে 1 সেকেন্ডে, যেহেতু প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে বের করতে বলছে, 1 সেকেন্ডে ঘুরবে 90 ভাগ 60 এতবার। তার মানে কাটাকাটি করলে আসলে আরো কাটা যায়, 3 দুগুণে 6, 3 3 9, তার মানে 3/2 বার এতবার। আচ্ছা, একবার যদি ঘুরে, কোনো একটা চাকা যদি একবার ঘুরে, আমরা জানি যে পূর্ণ ঘুরে আসতে কত ডিগ্রি জানি ঘুরে, তাহলে আমরা জানি 360 ডিগ্রি ঘুরে, তাই না? একবার ঘুরলে 360 ডিগ্রি ঘুরে, তাহলে 3/2 বার ঘুরলে কত কত ডিগ্রি ঘুরবে? 3/2 ইন্টু 360, গুণ দিয়ে দিলেই হয়ে গেল, এত ডিগ্রি ঘুরবে। কাটাকাটি করলে 180, 180 কে 3 দিয়ে গুণ করলে, তার মানে এটা হচ্ছে 180, 3 18 হচ্ছে 54, মানে 540 ডিগ্রি, 540 ডিগ্রি ঘুরবে। সহজ কোশ্চেন ছিল, তবে একটু মাথায় রাখতে হবে যে 1 সেকেন্ডে কতবার ঘুরে সেটা বের করে, আমি যদি একবার ঘুরলে তো পুরাটা হচ্ছে 360 ডিগ্রি করে ঘুরে, তাহলে যতবার ঘুরতেছে তত দিয়ে 360 কে গুণ দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, সহজ কোশ্চেন, কিন্তু মানে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু পারবেন না। একটি একটি চাকা 1.76 কিলোমিটার পথ যেতে 400 বার ঘুরে, এত ব্যাসার্ধ কত? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কত মিটার হবে আর কি, ব্যাসার্ধ কত মিটার। ওকে, তো আমাদের প্রথমে যদি আমি আপনাকে বলি যে এই 1.76 এত কিলোমিটার পথ যেতে হচ্ছে 400 বার ঘুরে, ঠিক আছে, 400 বার ঘুরতেছে, তাহলে ব্যাসার্ধ চাওয়া হয়েছে। তাহলে একবার ঘুরতে সে আসলে কতটুকু যায় সেটা আমরা যদি বের করি, 400 বার যেতে সে সে আসলে মানে 400 বার ঘুরলে সে আসলে যায় 1.76 কিলোমিটার। 1.76 কিলোমিটারকে যদি মিটারে কনভার্ট করি, আমরা জানি 1 কিলোমিটার মানে 1000 মিটার, তার মানে 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ করলে আমি দশমিকটা 3 ঘর ডান পাশে যাবে, 1 ঘর 2 ঘর আর একটা শূন্য বসাই দিতে হবে, তার মানে 1.1760 এত মিটার। এত মিটার হচ্ছে 400 বারে গিয়েছে। তাহলে একবারে কত কত পথ যাবে? তাহলে 1760, একে আমি যদি 400 দিয়ে ভাগ করি তাহলে এত মিটার যাবে। শূন্য শূন্য কাটা যাচ্ছে, আর এখানে আমি যদি 4 দিয়ে কাটি, 4 10 হচ্ছে 40, এটা 4 দিয়ে কাটলে 4 4 16, 4 4 16, মানে অ্যাকচুয়ালি এখানে আবার 10 দিয়ে তো ভাগ করলে 4.4 মিটার আসে, তাই না? 4.4 মিটার। তাহলে একবার ঘুরলে আসলে এটা 4.4 মিটার আসলে ঘুরতেছে, মানে 4.4 মিটার আসলে যাচ্ছে একবার ঘুরলে। তাহলে একবার ঘোরা মানে কি আসলে? একটা চাকার একবার ঘোরা মানেটা কি? আমি যদি বলি একবার ঘোরা মানে সে আসলে কতটুক পথ যাবে, সেটা হচ্ছে পরিধি সমান পথ যায়। কোনো একটা চাকা যদি একবার ঘুরে তাহলে কতটুকু পথ যায়, এই যে পুরা পরিধি, মানে এই যে চাকার যে পরিধিটা আছে এইটুক সমান আসলে পথ যায়। তার মানে পরিধির মান তো 2πr, তার মানে সে 2πr দূরত্ব এইটুক অতিক্রম করছে। মানে একবার ঘুরলে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে 2πr এর দূরত্ব। আমাকে তো ব্যাসার্ধ চাওয়া হয়েছে, সেখান থেকে আমি যদি 2πr সমান 4.4 বলি, বাংলা দিয়ে লিখি, এটা 2πr, তার মানে আমরা বলতে পারি 2 ইন্টু, এখান থেকে আমরা যদি মানে মানগুলো বসাই দিই, ধরেন যে 2 পাই এর মান যদি 22/7 বসাই দিই, ইন্টু আর ইকুয়াল হচ্ছে 4.4, তাহলে এখানে আমরা পাচ্ছি আর সমান 22 দুগুণে 44, তার মানে 4.4 ইন্টু 7 বাই হচ্ছে 44। আচ্ছা, এখানে কি আসতেছে, এটা দিয়ে কাটলে 10 অবশ্যই আসবে, 7কে 10 দিয়ে ভাগ করলে 0.7, 0.7 মিটার হবে অ্যান্সার। ঠিক আছে, মানে আমরা জানি যে পাই এর মান আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা 22.7 বসাই দিতে পারি আমাদের ক্যালকুলেশনের জন্য। তো আরেকবার আমি বুঝাই দিই, জিনিসটা খুব মানে বেশি জটিল কিছু না, মানে তাড়াতাড়ি আপনাদের করার জন্য বলি যে যখন আপনি আপনার এমসিকিউ আসবে আপনি কিভাবে করবেন। 400 বার যায় হচ্ছে, 400 বারে যায় হচ্ছে এত কিলোমিটার, মানে মিটারে যদি বলি যে 1760 মিটার, এটা হচ্ছে 400 বারে যায়, একবারে যায় হচ্ছে এটা বাই 400, শূন্য শূন্য কাটা, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি আমাদের 10 আসে, এটাকে 4 দিয়ে ভাগ করে 44 আসে, 44/10। হ্যাঁ, 44/10 আমি এখানে রেখেও দিতে পারি, ইভেন 44/10 কে এভাবে রেখেও দিতে পারি। এটা হচ্ছে
একবার ঘুরলে কত দূর পথ অতিক্রম করে, এটাই হচ্ছে পরিধির সমান পথ অতিক্রম করে। পরিধি, একটা চাকার পরিধি হচ্ছে 2πr, তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর, আর এর মানই বের করতে বলেছে, ইকুয়াল হচ্ছে 44/10। এখান থেকে পাই এর মান যদি আমি বসাই দিই 22/7, ইন্টু যদি আর লিখি যে 44/10, তাহলে সেখান থেকে আর এর মান পাচ্ছি 44/10। এটা নিচে যেটা ছিল সেটা যাবে উপরে, আর উপরের গুলা যাবে হচ্ছে নিচে। এইভাবে করেই যদি আমরা করি তাহলে কিন্তু চলে আসবে যে আমাদের 22 দ্বিগুণে 44, এটা এটা কাটা যাচ্ছে, আর 7কে 10 দিয়ে ভাগ করলে 0.7, তার মানে 0.7 মিটার হবে অ্যান্সার। তো খুব বেশি কঠিন না, কিন্তু এই টাইপের কোশ্চেন গুলা, যে আমি বলছি যেগুলো কঠিন আছে সেগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা ইজিলি পারবেন। আচ্ছা, একটি চাকার ব্যাস দেওয়া আছে, একটি চাকার ব্যাস দেওয়া আছে হচ্ছে 63 সেন্টিমিটার। 100 বার ঘুরলে কত মিটার পথ অতিক্রম করে? আছে এটা চন্দ্রবিন্দু কেন গেছে, চাকাটি 100 বার ঘুরলে কত মিটার পথ অতিক্রম করবে। তাহলে ব্যাস যেটা দেওয়া আছে, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ হবে হচ্ছে 63/2। আমরা জানি যে পরিধি হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু হচ্ছে 2 ইন্টু পাই, পাই মানে 22/7, ইন্টু হচ্ছে আর মানে 63/2। তাহলে এইটা হবে ওই ওই চাকাটার পরিধি। তাহলে একবার ঘুরলে এত সেন্টিমিটার পথ অতিক্রম করবে, 100 বার ঘুরলে কত সেন্টিমিটার পথ অতিক্রম করবে। এটা আপনারা অবশ্যই পারবেন। এটা আমাকে একটু কমেন্টে জানান যে এটার অ্যান্সারটা কত হবে, দেখি আপনারা পারেন কিনা। কত মিটার পথ অতিক্রম করতে হবে করবে সেটা আসলে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমি আমি বললাম যে কিভাবে করতে হবে, বলে দিলাম যে ব্যাস আছে, ব্যাসার্ধ বের করতে হবে, তারপরে পরিধি বের করতে হবে। পরিধির সমান পথ হচ্ছে একবার ঘুরলে অতিক্রম করে, তাহলে 100 বার ঘুরলে কত পথ অতিক্রম করে। এটা আপনারা করে অবশ্যই অ্যান্সারটা আমাকে কমেন্টে জানান। লাস্ট কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা 41তম বিসিএস এ আসছে, খুবই টাফ কোশ্চেন। কোশ্চেনটা খুবই টাফ। এই কোশ্চেনটা আমি আমি করে দিয়েছি এই 41তম বিসিএস এর সবগুলো কোশ্চেনই অ্যান্সারই আমি করে দিয়েছি। আপনাদের একটা ভিডিও আছে, জাস্ট আপনারা সার্চ দিলেই পাবেন যে 41তম বিসিএস পরীক্ষার সব কোশ্চেনের সমাধানটা মিলায় এটা এটা প্রায় 5 থেকে 7 মিনিট ধরে করিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। কারণ এখানে ত্রিভুজের যে ক্ষেত্রফল হাফ ইন্টু এবি সাইন থিটা, এটা ইউজ করতে হবে। এটা ইউজ করলে খুব সহজেই হয়ে যায়। আর এখানে যেটা বলা হয়েছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের আমি যদি এইভাবে করে চিন্তা করি যে সমবাহু সমবাহু যদি একটা ত্রিভুজ থাকে, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিভাবে করে অ্যাপ্লাই করব, এটা অ্যাকচুয়ালি আমি একটু ধারণাটা দেই। একটা সমবাহু ত্রিভুজের একবারে মিডিলে, মনে করেন এই যে বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে প্রত্যেকটা জায়গায়, এটা হচ্ছে 120 ডিগ্রি করে, কারণ তিনটা মিলে 360 হলে যদি ভাগ ভাগ করে নেই তাহলে 120 ডিগ্রি করে উৎপন্ন হবে প্রত্যেকটা কোণ। তার মানে এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহু গুণ করে এ বি, আর সাইন থিটার মান যদি আমি 120 বসাই দিই, তাহলে আমি যে কোনো এক পাশের ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এইভাবে তাকে 3 দিয়ে গুণ করলে পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা আসলে পেয়ে যাব। তো এটা আমার করে দেওয়া আছে, আপনারা একটু ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবেন। কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমি এটা বুঝাই দিতে চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।